ইতিহাস বর্ণনাকারী হচ্ছে এমন একটা বই যে বাংলা সাহিত্যে আব্দুল্লাহ মামুন কিংবা কাইকর হচ্ছে জায়েদ খান। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? আমার না কেউ বলবে না, তো কোনোভাবেই দেখছি না আপাতত। কিন্তু আপনি তো কবিতার বইও লিখেছেন। কবিতা লিখি, কিন্তু আমার পড়তে ভালো লাগে না। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন সাহিত্য আড্ডায়। প্রতি পর্বেই আমাদের সঙ্গে শিল্প সাহিত্যের বিভিন্ন প্রতিভাবান মানুষ যুক্ত থাকেন। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন এই সময়ের একজন প্রতিশ্রুতিশীল লেখক, কথা সাহিত্যিক আব্দুল্লাহ মামুন, যাকে আমরা কাইকর নামে চিনি। স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। কালের কণ্ঠের এই আয়োজনে এসে কেমন লাগছে আপনার? সুন্দর, কারণ আমি তো অপেক্ষায় ছিলাম কবে আপনার সাথে বসবো। তো বরাবরই আপনার সাথে বসলে সবসময় আসলে ওই আড্ডাটা, ওই সময়টুকু আসলে অনেক বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। আমি নিজেও আসলে অপেক্ষায় ছিলাম এই মহেন্দ্রক্ষণের। তো সাধারণত আমরা আমাদের অতিথিদের একদম শেকড় থেকে শেখর পর্যন্ত জানার চেষ্টা করি। সেই জায়গা থেকে আপনার যদি ছোট্ট করে জন্ম, বেড়ে ওঠা কোথায় বাংলাদেশের, সেটা যদি বলতেন। আমার জন্ম চট্টগ্রামে। আমার বাবা যেহেতু ঠিকাদার ছিলেন সেই সূত্রে, এবং আমার পৈতৃক নিবাস সিরাজগঞ্জের শাহজাদপুরে। আর আমার বেড়ে ওঠা গাজীপুরে। আমি বড় হয়েছি গাজীপুর, ঢাকা। আচ্ছা, মানে জীবনের এক একটা সময় এক এক জায়গায় কেটেছে। হ্যাঁ, বলা যায়। ছোটবেলা, কৈশোর বয়স সবকিছু মিলিয়ে আর কি। ঢাকা, চট্টগ্রাম, দেন সিরাজগঞ্জ, সবকিছু মিলিয়ে একটা মানুষের, আমি যেটা মনে করি যে তার শৈশব দ্বারা তাড়িত হয়। শৈশব যত বেশি সমৃদ্ধ থাকে, মানুষের জীবন আসলে তত বেশি মানে পরিচালিত, গোছানো হয় আর কি। তো আমরা কি জানতে পারি একজন কাইকরের শৈশবটা আসলে কোথায় কেটেছে? আমার শৈশব গাজীপুরেও কেটেছে এবং সিরাজগঞ্জে কেটেছে। কারণ আমি দুটো মিলিয়েই, এবং আমার পড়াশোনাটাও 2-3 বছরের মতো আমি গ্রামে কাটিয়েছি। আমার যে বই শ্যাওলা ফুল বইতে আমার গ্রামের শৈশবের অনেক কিছু তুলে ধরেছি, এবং ছোটবেলায় যা যা দেখেছি। আমরা অনেক সময় দেখি ফেসবুকে যে 90s যে অনেক কিছু আসে, যে আমরা সেই ধরনের খেলাধুলা করেছি কিনা, বা আমরা ছোট ছোট মার্বেল খেলা, লাটিম খেলা, নদীতে ঝাঁপানো, তারপর আমরা ওই টায়ার খেলতাম, চাকা গাড়ি, ওটার পিছনে দৌড়াতাম। হ্যাঁ, সো সবকিছু মিলিয়ে, এবং পরবর্তীতে ঢাকা শহরে এসে সবকিছু মিলিয়ে আমার গ্রাম এবং শহর দুটো মিলিয়ে খুবই আমার শৈশব। আপনি যখন কথা বলছিলেন, আমার মনে হচ্ছিল যে কেউ একজন আমার শৈশবটা, ছোটবেলা হয় না যে লাঠি লজেন্স বা আইসক্রিম, কাঠির আইসক্রিম নিয়ে সামনে দিয়ে যখন যেত, আমরা কিন্তু চোখের পাতা ফেলতাম না, এরকম তাকিয়ে থাকতাম। আপনি যখন কথা বলছিলেন মনে হলো যে ওইরকম, মানে খুব রসালো, খুব মানে আগ্রহের কোনো জিনিস চোখের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, এরকম আর কি। আপনি ওই টায়ারের গাড়ির কথা বললেন, বেয়ারিং দিয়ে যে একটা গাড়ি বানাতো, যেটা উঠতো, পেছন দিয়ে একজন ধাক্কা দিত, তিন চাকার। তো নিশ্চয়ই ওটাও পেয়েছেন। হ্যাঁ, আমার মনে হয় যে শৈশবে আমরা যা যা দেখি সবই খেলা হয়েছে আমার মনে হয়। আমাদের শৈশবটা, আমাদের এই কারণে বললাম, আপনাকে মনে হচ্ছে যে খুবই মানে সমসাময়িক আর কি, একই সময়ের আমরা। তো আমাদের শৈশবটাই মনে হলো যে ওটা একটা সাহিত্য, একটা শিল্প। মানে এখনকার ছেলেমেয়েরা তো আসলে শৈশব বলতে ডিভাইস আর বিভিন্ন প্রযুক্তির নির্ভর হয়ে গেছে। আমাদের শৈশবটাই কিন্তু একটা শিল্প ছিল, সাহিত্য ছিল। হ্যাঁ, আমরা মেমোরি কার্ড নিয়ে যেতাম, যে 1 GB মেমোরি কার্ড কিনে গান লোড করা দোকানে নিয়ে যেতাম, এবং বেশি হয়ে গেলে দেখা যেত যে আবার গান, অনেক প্রিয় প্রিয় গান ছিল যেগুলো আবার আমরা ডিলিট করে আবার নতুন করে ভরতাম, এবং লুকিয়ে লুকিয়ে সেই গানগুলো দেখা। এবং মানে অন্যরকম ছিল সবকিছু। ডিভাইস ছিল না তো এরকম ভাবে, খুব যে আগের আমরা তা না, তবে মানে ডিভাইস আসার পর আমরা তো মোটামুটি একটা বয়স চলে আসছে যখন থেকে আসলে ওই জিনিসগুলো মিস করি। আমরা আসলে যত বড় হই তত আসলে আমাদের শৈশব হারিয়ে যায়, এবং আমাদের ভালো লাগাটাও হারিয়ে যায়। আমরা যেভাবে নিজেদেরকে যাপন করি, সেই যাপন করাটা বোধহয় হারিয়ে যায়। আমরা বড় হওয়ার পর তখন বলি যে আমাদের আর ভালো লাগে না কোনো কিছু। একাডেমিক পড়াশোনা, প্রাইমারি স্কুলের কথাই যদি বলি, তখন কি যখন আসলে ছড়া, কবিতা পড়তেন, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চড়বে ঘোড়া, কিংবা আই ছেলেরা আই মেয়েরা যখন পড়তেন, তখন কি ভাবতেন যে একদিন আমি নিজেও লিখবো, আমার লেখা মানুষজন পড়বে? এরকম মনে কখনোই হয়নি। তবে আমাদের বাড়ি শাহজাদপুরে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পাশেই আমাদের বলা যায় বাড়ি। তো আমি ক্লাস 5-এ যখন পড়ি, তখন ওই স্কুল থেকে রবীন্দ্রনাথের বাড়িতে নিয়ে যাওয়া হয় আমাদেরকে।
তো তখন মনে হয়েছিল যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, করতোয়া নদীর পাশে বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। তো তখন মনে হয়েছে যে কিভাবে লেখে, আসলে এত সুন্দর কিভাবে একটা মানুষ, মানে এত সুন্দর কিভাবে লেখে। আমি তাকে তাকিয়েছিলাম অনেকক্ষণ যে আসলে কি এটা কি সম্ভব কিনা, কিন্তু কখনো মনে হয়নি যে এই কবিতা ছোটবেলা আসলে পরীক্ষার খাতায় লিখতে হতো, এই জন্য মুখস্থ করেছি। কিন্তু বড়বেলায় এসে দেখেছি যখন চৈত্র বৈশাখ মাস আসতো, নদীর পানি শুকিয়ে যেত। আমরা তো আসলে ছোট ছিলাম তখন, বড়রা আসলে কাপড় কিছুটা উপরে তুলে নদী পার হয়ে যেতে পারতো। এই যে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। এই যে মুখে মুখে কবিতা সাহিত্য চলে আসে, এখনকার জেনারেশন যারা আছে তারাও কাইকর বলতে পাগল। তো এই জায়গাটা আসলে কিভাবে তৈরি করেছেন সেখানে আমরা আসবো। স্কুলে ছিলাম, প্রাইমারি স্কুলে। আমি এত সহজে আসলে স্কিপ করে যেতে চাই না। প্রাইমারিতে এমন কোনো উল্লেখযোগ্য ঘটনা বা মজার স্মৃতি আছে কিনা যেটা এখনো নিজেকে তাড়িত করে? প্রাইমারি স্কুলে সেরকম কোনো কিছু নেই, তবে আমার যে নামকরণ, আমার নাম আসলে আব্দুল্লাহ মামুন। এই আজকে ফার্স্ট টাইম বলছি যে এই নামটা আমার না বা আমার পরিবারে দেওয়া না। আমার প্রিয় একটা ম্যাডাম ছিল, ওনার নাম নার্গিস। তো উনি লেখার সময় আমার বয়স এবং নাম নিজের মতো করে লিখে দেয়, কারণ আমাকে ছেলের মতো করে আদর করতো, সন্তানের মতো করে। তখন থেকে আসলে আব্দুল্লাহ মামুন আমার নামকরণের। কিন্তু এইটাই আমার স্মৃতি যে আমার প্রাইমারি স্কুল জীবনে আমার নাম এবং আমার বয়স সবকিছু পরিবর্তন হয়ে যায়। এবং আমার পরিবার না, সেটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। যে তার সাথে আমার যোগাযোগ নেই, সেই প্রাইমারি স্কুলের পর আর যোগাযোগ নেই, দেখাও হয়নি কখনো। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ দেখা করবো তার সাথে, তবে তাকে মনে রাখি। এই যে শিক্ষকের কথা বললেন, বাবা মায়ের পরে পরিবারের মতো বা সেই গুরু দায়িত্বটা কিন্তু আসলে শিক্ষকরা পালন করেন। আমাদের শৈশবে একটা কবিতা ছিল শিক্ষাগুরুর মর্যাদা, কাজী কাদের নেওয়াজ সম্ভবত কবির নাম। তো আপনি কি সেই কবিতাটা পড়েছেন কিনা? কবিতা পড়েছি, কিন্তু সেভাবে আমার মনে নেই, কারণ ছোটবেলা থেকে কবিতার প্রতি অনাগ্রহ ছিল অনেক, এখনো। আচ্ছা, কিন্তু আপনি তো কবিতার বইও লিখেছেন। কবিতা লিখি, কিন্তু আমার পড়তে ভালো লাগে না। এটা খুব অবাক করা ব্যাপার না যে কবিতা নিজে লিখি কিন্তু পড়তে ভালো লাগে না? আমি জানি না, কিন্তু এটা আমার মধ্যে, আমি উপন্যাস পড়তে পছন্দ করি, প্রবন্ধ পড়তে পছন্দ করি, বা পত্র পত্রিকায় যে ধরনের নিউজ হয় সবকিছু পড়তে পছন্দ করি, কিন্তু কবিতাটা আসলে সেভাবে পড়া হয় না। কবে মনে হলো যে আপনি আসলে একজন লেখক হবেন? এই জার্নিটা যখন ওখান থেকে এসে কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজে আমি ভর্তি হলাম। তো ওখানে ম্যাগাজিন বের হতো আর কি। তো আমার স্কুল, আমার গ্রামে, আমি যখন গ্রামে যাই বেড়াতে, তো যাওয়ার পরে দেখলাম একটা ম্যাগাজিনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কবিতা, ছড়া, এরকম। তো ওখানে নিচে দেখতাম যে ক্লাস এত, রোল নাম্বার এত, নাম এরকম, তো সুন্দর সুন্দর। তো আমার দেখে মনে হলো যে আমার নাম যদি থাকতো ভালোই লাগতো। তখন আমি ওই ম্যাগাজিন থেকে লেখাগুলো চুরি করে করে, যদি দেখা যেত 12 লাইনের কবিতা বা 10 লাইনের ছড়া, সেটাকে আমি 6 লাইন করতাম, করে আমি 2 লাইন অ্যাড করতাম, করে আমার নামটা বসিয়ে দিয়ে ওই কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজের ম্যাগাজিন যে, সেখানে নাম দিলাম আমি। এবং আমার যে এই যে ভালো লাগাটা, নাম দেখে ভালো লাগাটা, আসলে আমি বই পড়ে অথবা কাউকে দেখে অনুপ্রাণিত হইনি। আমার আসলে ওই নামের প্রতি একটা ছিল যে আমার নামটা ওই দেখার জায়গা থেকে আমি দিলাম। পরবর্তীতে মনে হলো যে, তখন তো অনেক ছোট ছিলাম, এই ধরনের ভাবনা চিন্তা ছিল। তার পরবর্তীতে আমার মনে হলো যে না, চেষ্টা করি। সেই ভালো লাগা থেকেই আসলে লেখালেখির শুরু, যাত্রা। পরবর্তীতে তো লিখছি। এই যে অন্যের নাম কাটিং করে নিজের নামে চালিয়ে দেয়া, অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেয়া, পরবর্তীতে কখন আসলে নিজের লেখা দিয়ে নিজের নামকে আসলে উজ্জ্বল করেছেন? ওই ম্যাগাজিনের পর আর পরবর্তীতে কখনো আসলে ইচ্ছেও করেনি। এবং পরবর্তীতে আসলে নিজেই লেখা শুরু করলাম। আমার মনে হলো যে আমি লিখি কি হয়, এবং পরবর্তীতে সবাইকে দেখা। আসলে আমি লেখক সম্পর্কে সেরকম ভাবে আমার ধারণাও ছিল না যে কারা লিখে বা কেমন লেখে। পরবর্তী পড়াশোনা শুরু করলাম ধীরে ধীরে। আর আমি ছোট্টবেলা থেকে পত্রিকা পড়তাম, ক্লাস 5 থেকে। এবং সেই পত্রিকার নিখোঁজ সংবাদ থাকতো, কালের কণ্ঠে, বাংলাদেশ প্রতিদিন, এগুলোতে নিখোঁজ সংবাদ থাকতো। তো সেখানে আমি ওইটা আমার মুখস্থ থাকতো। কেউ যদি হারিয়ে যেত বা আমাকে এসে জিজ্ঞেস করতো এলাকার বড় ভাইরা বা অন্যরা যে আজকে কে হারিয়ে গেছে, তার উচ্চতা কত, বা তাকে দেখতে কেমন, তো ওই পড়ার জায়গাটা আমার ছিল ছোটবেলা থেকে, একদম বই পড়া না থাকলেও। আচ্ছা, এটা খানিক অদ্ভুত ব্যাপার। তো প্রথম কবে আপনার বই প্রকাশিত হলো? 2019 সালে প্রথম বহুরূপী কায়কর। তো আপনার বইয়ের নামের সূত্র ধরেই বলতে চাই, আপনার তো নাম আসলে আব্দুল্লাহ মামুন, কিন্তু মানুষ আপনাকে চেনে কায়কর হিসেবে।
এই যে কাইকর তো আপনার লেখালেখির চরিত্রের নাম, নিজের লেখালেখির একটা চরিত্র যখন নিজেই নামকরণ হয়ে ওঠে, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে? এইটা আমি নিজেও আসলে আমার ভাবনাতে ছিল না। ব্যাপারটা এরকম যে আমি যখন লেখা শুরু করলাম তখন দেখলাম যে হুমায়ুন আহমেদ স্যারের হচ্ছে হিমু ক্যারেক্টারটা অনেক জনপ্রিয় আমাদের জেনারেশনে এবং সবার মধ্যেই। তো তখন আমার মনে হলো যে হিমুর মতো যদি একটা ক্যারেক্টার, হিমুর মতো সবাই তো আসলে যারা লেখালেখি শুরু করে হুমায়ুন আহমেদ স্যারের একটা ছাপ থেকেই যায়, কিন্তু আমার মনে হলো যে না, এই ছাপটা রাখা উচিত না, কিন্তু ক্যারেক্টার তৈরি করা উচিত। তখন আমার মনে হলো যে আমি এমন একটা নাম দিব যে নামটা বাংলাদেশে কেন পৃথিবীতে নেই। তো আমি অদ্ভুতভাবে ভাবছিলাম যে কি এমন নাম দেওয়া যায় যেটা কিনা গুগল করলে পাওয়া যাবে না বা বাংলাদেশে কারো নেই। তখন আমার এই মাথায় হুট করে আমার যত বইয়ের নামকরণ দেখেন সেটা তো আপনি হয়তো সম্ভবত জানেন যে আমি হুট করে রাস্তা দিয়ে যাচ্ছি, আমার বইয়ের নামকরণ আমি স্ট্যাটাস দিয়ে দিই এটা আমার নেক্সট বই। সো নামকরণটাও এরকম, কাইকর নামকরণটা আমি লিখতে লিখতে মনে হলো যে কাইকর। তো এই যে মাথায় ভাবনায় আসলো, তারপর থেকে আসলে আমি লেখা শুরু করলাম। পরবর্তীতে হয়তো পাঠকরা এটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে বা নিয়েছে, পরবর্তীতে আমাকে কাইকর বলে ডাকা শুরু করলো। এই তো একজন নতুন লেখকের আমরা আসলে দেখেছি যে নতুন লেখক যিনি আসলে বই প্রকাশ করতে চান, সেক্ষেত্রে অনেকগুলো ঝক্কি ঝামেলার পোহাতে হয়, ভেতর দিয়ে আসতে হয়। আপনার গল্পটা আসলে কেমন ছিল যখন মনে হলো যে মনস্থির করলেন বই প্রকাশ করবেন? তখন কি খুব সহজেই সবকিছু হয়ে গেছে নাকি এর মধ্যেও কোনো ঘটনা ছিল? খুব সহজেই সবকিছু, কারণ আমি জানিও না, আমি আমার বই বের হওয়ার আগে আমি কখনো বইমেলায় যাইনি, আমি জানতাম না বইমেলা দেখতে কেমন, দেখিও নি, বা আমার সেই জায়গাটাও কাজ করে নাই ভেতরে যে আমার দেখতে হবে, আমি জানতামই না। তাহলে তো বই লেখালেখি কিংবা সাহিত্যের প্রতি আপনার কোনো আগ্রহ ছিল না? এখনো সেরকমটা নেই, আগেও ছিল না, খুব যে বেশি আছে। কিন্তু আপনার পাঠকরা তো মনে করে আপনার লেখালেখি শিল্প সাহিত্যের প্রতি অগাধ আমি লিখতে পছন্দ করি, সেটা কতটুকুন কি হয় সেটা পাঠক নির্ধারণ করবে, কিন্তু আমি যে খুব বেশি ধারণ করি এটা তা না। আমার প্রফেশনাল জীবন তো একদমই ভিন্ন, যারা আমাকে খুব ভালোভাবে ফলো করে বা আমাকে দেখে তারা। কিন্তু অনেকেই মনে করেন সাহিত্যের জায়গাটা, শিল্পের জায়গাটা এটা আসলে সাধনার মতো, ধ্যানের মতো। তারা এটাকে এমন ভাবেই দেখে, আপনার ভক্তি কাজ করে। তা আপনি বললেন যে না, আমার নিজের পার্সোনাল লাইফ আছে, এর বাইরে যে সময়টা পাই সেটা আমি আসলে শিল্প সাহিত্যের উপর দিই। না, আমার কাছে মনে হয় লেখালেখি এক একজনের কাছে, প্রত্যেকটা মানুষের ফিলোসফি, সাইকোলজি, ব্যক্তি বিশেষ চিন্তা চেতনা, ধ্যান ধারণা তো ভিন্ন ভিন্ন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এক একজন মানুষ এক এক রকম ভাবে ধারণ করে। আমি ধারণ করি হচ্ছে যে আমার কাছে মনে হয় দুঃখের কবিতা লেখার জন্য আসলে ওই দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। দুঃখের কবিতা লেখার জন্য আমার কাছে মনে হয় সেই জীবন বোধটা থাকা দরকার। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমি যখন ফ্লাইওভার দিয়ে হেঁটে যাই, আমি যখন সেই মানুষকে পড়ে থাকতে দেখি, আমি যাদের পা নেই, হাত নেই, তাদেরকে দেখে আমি অনুভব করতে পারি, তাদেরকে ছুঁয়ে দিতে পারি, সেই হৃদয়টা আমার ভিতরে থাকলেই বোধ হয় হয়ে যায়। সেটার জন্য আমার দুঃখ পাওয়ার কিছু নেই। একজন না খাওয়া মানুষকে দেখলে বোঝা যায় সে খাবারের জন্য কেমন করছে, সেটার জন্য না খাওয়ার দরকার নেই। যে আমি যদি এখন লিখতে চাই ক্ষুধার যন্ত্রণার জন্য যে আমাকে না খেয়ে থাকতে হবে, আমি এটা মনে করি না, এটা আমার ব্যক্তি বিশেষ মতামত। তো আমি কয়েকদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম কথা বলতে, একটা ইউনিভার্সিটিতে। তো সেইখানে একজন বলছিলেন যে যদি কবিতা লিখতে হয়, প্রেমের কবিতা, তাহলে ছ্যাঁকা খেতে হবে, এরকম এক ধরনের কথা। বা দুঃখের কথা লিখতে হলে দুঃখের মধ্যে থাকতে হবে, জীবন যেমন সেরকম হতে হবে। তখন আমি বললাম যে আমার সবচেয়ে যেই লাইনটা আপনি হয়তো শুনেছেন হয়তো, যে পৃথিবী দেখতে এসে জীবনে আটকা পড়লাম। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তো এই লাইনটাকে আবার একটু রিপিট করবেন। পৃথিবী দেখতে এসে জীবনে আটকা পড়লাম। তো এই লাইনটা হচ্ছে আমি এসি রুমে বসে লিখেছি। এখন পৃথিবী দেখতে এসে কেন জীবনে আটকা বললাম, সেটার জন্য যে আমাকে রাস্তায় বসে থাকতে হবে বা আমি ভাত পাচ্ছি না, খাবার খেতে পারছি না, বা ওই জীবন আমাকে যাপন করতে হবে তা না। ব্যাপারটা হচ্ছে যে এসি রুমে বসেও অনেক সময় মনে হয় যে বেঁচে না থাকি, নিঃসঙ্গ লাগে, একাকার, হাহাকার লাগে ভেতরে। তো সেই জায়গাটাই তো মনে হয় যে পৃথিবী দেখতে এসে জীবনে আটকা পড়লাম। নিঃসঙ্গতা, একাকিত্ব বা মন খারাপের যে ব্যাপার, এটা তো আসলে ভিতরগত ব্যাপার, অন্তর্গত ব্যাপার। এটার সাথে এসি, নন এসি কিংবা হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা কোনো কিছুই নেই। হ্যাঁ, ওইটাই আমি বললাম যে ওই যে আমার একটা লেখা আছে যে জীবন বোধ আসে জীবিকা নির্বাহ থেকে। একটা মানুষ যখন জীবিকা নির্বাহ করতে যায় তখন আসলে তার জীবন বোধটা অটো চলে আসে, কার সাথে কি ব্যবহার করতে হবে সবকিছুই তো আমরা আসলে অবস্থান ভিত্তি করে কথা বলি, চলাফেরা করি, কাকে আমি খুব ভালোভাবে সম্মান করব, কাকে আমি কতটুকু করবো না করবো, সেটা আমরা ডিসাইড করে আমাদের ভেতর বা আমাদের ব্রেন সেভাবেই কাজ করে।
তো আসলে সেই কবিতাটাও এরকম, আসলে আমি কি লিখতে চাচ্ছি বা কি বলতে চাচ্ছি সেটা আসলে আমি জানি, আমি দেখছি আমার দেখার ভঙ্গিটা বা আমার দেখার জায়গাটা কতটুকু সেটার উপর নির্ভর করে। এটা আমিও বিশ্বাস করি যে কবিতা লেখার জন্য বা লেখালেখির জন্য নিজে আসলে ওই ঘটনা প্রবাহের ভেতর দিয়ে যেতে হয় না। যারা লিখেন তাদেরকে স্রষ্টা আল্লাহ তাআলা সেই গড গিফটেড আমার কাছে মনে হয়, মানে ব্যাপারগুলো আসলে দিয়েই পাঠান। তো প্রথম বই নিশ্চয়ই আপনার গল্পের বই? না, উপন্যাস। উপন্যাসের বই। নাম কি ছিল? বহুরূপী কাইকর। এরপর আপনার কেন মনে হলো যে আপনি আসলে ফিলোসফি নিয়ে লিখবেন? আপনার একটা বই আছে, ফিলোসফির বয়স কত? এটা আমার বোধহয় 8 নম্বর অথবা 9 নম্বর বই, অনেক পরবর্তীতে আসছে। ওইটা আমার প্রথম কবিতার বই। তো এই বই নিয়েও একটাই ছিল। বই লেখার পেছনের গল্পটা কি? এই বই লেখার পেছনে আমার অনেক টাকার দরকার ছিল। তো আমি তো মাঝখানে শুরু করলাম যে টাকা ছাড়া লিখবো না। এখনো এটাই যে আমি প্রকাশকের কাছ থেকে অগ্রিম রয়্যালিটি নিব 1 বছর আগে। এবং আমি যদি ভুল না করে থাকি, আপনি বোধহয় বাংলা সাহিত্যে প্রথা বিরোধী প্রথম লেখক যিনি আসলে বইয়ের উপরে, পাণ্ডুলিপির উপরে স্পন্সরশিপ নিয়েছেন। হ্যাঁ, আমি একটা কোম্পানির কাছ থেকে সেই বইটার নাম সম্ভবত বনানী কবরস্থান। বনানী কবরস্থান। হ্যাঁ, পরবর্তীতে প্রত্যেকটা বইতে নিয়েছি, 2-1টা বই ছাড়া, যদি সেটা কন্ট্রোভার্সি থেকেছে সেক্ষেত্রে। তো আমার কাছে মনে হয় যে লেখার জায়গা থেকে আমাদের দেশে আসলে আমরা ধারণ করি যে মানে এইটা আমি দেখি বা আমার এই ছোট্ট একটা জার্নির জায়গা থেকে, বাস্তব অভিজ্ঞতা থেকে যদি বলি, সবার কাছে মনে হয় যে লেখালেখি তার ব্যাপারটা একটু অন্যরকম হতে হবে। পাঞ্জাবি পড়তে হবে, চুল বড় রাখতে হবে। হ্যাঁ, আমি নিজেও পাঞ্জাবি পরি, পাঞ্জাবি যে পরি না তা না, কিন্তু ওই লেখক হতে গেলে পাঞ্জাবি পড়তে হবে, শাহবাগে গিয়ে বসে থাকতে হবে, অথবা গোসল করা যাবে না, বা নানান ধরনের আমরা কি লেখক মানে বুঝি সমাজে যে লুচ্ছা হতে হবে। আমি একদম সরাসরি বলছি, এবং প্রেম করতে হবে অনেক, অথবা গাঁজা খেতে হবে। তো এই জিনিসগুলো আমি কখনো আসলে বিশ্বাস করি না, আমার মধ্যে নেইও। এবং আমার কাছে মনে হয় লেখালেখি করার জন্য জীবনবোধ থাকতে হবে, আমার মনে হয় যে দেখার জায়গাটা থাকতে হবে। এবং মানুষ সবাই বলে যে লিখতে হলে পড়ো পড়ো পড়ো, পড়লে মানুষ পণ্ডিত হয়ে যায়, পণ্ডিতরা লিখতে পারে না আমার কাছে মনে হয়। তো ওই সাদাত ভাইয়ের একটা কথা আছে যে পড়ার চেয়ে বেশি দরকার হচ্ছে আসলে দেখা। আমি আমার গল্পটা দেখতে পারছি, আমি আমার জীবনকে দেখতে পাওয়া আসলে। তো আসলে পড়াটা অবশ্যই জরুরি, কিন্তু লেখার জন্য আসলে গড গিফটেড কিছু থাকতে তো হয়, পাশাপাশি কাগজে বই না, জীবন পড়তে জানতে হবে। জীবন পড়তে হয়। সে জীবন পড়তে জানতে হলে আসলে এত বড় বড় বই পড়ার দরকার নেই। আর আমরা যেখানে ছিলাম যে বইটা কিভাবে আসলো, তো আমি তখন পরবর্তীতে এক নতুন প্রকাশক, নয়োদ্যোগ প্রকাশনীতে, তখন আমি বললাম যে আমাকে এত টাকা দিতে হবে। তো ওই অ্যামাউন্ট দেওয়ার পরে আমার কাছে লেখা ছিল না। তো আমি 19 সাল থেকে ফেসবুকে স্ট্যাটাস দিতাম 2 লাইন 3 লাইন করে, বা অনেক কিছু লিখে রেখেছিলাম। সে 19 সাল 20 21, তো এই বইটা তো 23-এ এসে বের হলো। তো সেই লেখাগুলো আমি খুবই অলস লেখালেখির ক্ষেত্রে, খুব মানে বইমেলার 2 দিন আগে লেখা শুরু করি, 2 দিনে লেখা শেষ করি। অনেক আগে থেকে সেটা যাপন করি, কিন্তু লিখি আমি 2-3 দিনে। তো পরবর্তীতে হচ্ছে আমি সব জমানো লেখা, ফেসবুকের স্ট্যাটাসগুলো সব আমি হাইড করে দিয়ে সেগুলো ওকে দিয়ে দিলাম, কারণ টাকা যেহেতু নিয়েছি আমি, তাকে তো একটা বই দিতে হবে। তো আমার একটা আসলে এক্সপ্লোর ছিল, মানে এক্সপেরিমেন্টাল একটা কাজ ছিল যে কি হয়। তো সেটা যে কবিতা কিনা বা কি, সেটাও আমি আসলে মানে নিজেও ধারণ করিনি, অথবা আমার মনেও হয়নি এটা কবিতা। আমার কাছে মনে হয়েছে যে আমার ভেতরের যে অনুভূতি, আমার যে না বলা কথা, অথবা আমার যে জীবনবোধের জায়গাতে দেখা, সেই দেখার জায়গা থেকে যে শব্দগুলো আমি লিখেছি, সেটা মানুষ যদি দেখার পরে সে গ্রহণ করে, ওকে ফাইন, না করলে আমি পরবর্তীতে আর লিখবো না। এবং সেই ফিলোসফির বয়স কত বই লেখার পরে আমার মনে হলো যে আপনি জানেন সবচেয়ে বেশি আমার বিকৃত বই হচ্ছে ফিলোসফির বয়স কত, এবং সেটা বাংলাদেশে, ইন্ডিয়াতে, দেশের বাইরে, এবং রকমারি.com এটা বেস্টসেলার অ্যাওয়ার্ডও পেয়েছিল। বেস্টসেলার হচ্ছে রকমারির ইতিহাসের এই ক্যাটাগরিতে সবচেয়ে বিকৃত হওয়া দ্বিতীয় বই এই 16 বছর আগে থেকে অনেক বই, মাত্র 1 বছরে সেটা দ্বিতীয় স্থানে চলে যায়। এই বইয়ের পাঠকদেরকে নিয়ে কোনো মজার স্মৃতি আছে কিনা? এই বইয়ের পাঠকদের নিয়ে সবাই ওই যে কাইকোরটাকে চিনলো, এরপর থেকে আসলে আব্দুল আল মামুনকে চিনলো না। এবং আমি যদি ছবিও দেই, মানে কাইকোরটাকে আসলে মানুষ চেনে, যে আব্দুল আল মামুন বললে মানুষ চিনে না। তো এরকমও হয় যে অনেক স্মৃতিচারণ, যে আব্দুল আল মামুন পরিচয় দিলে যে গুটি কয়েক মানুষই কাইকোরকে চিনে, তো আব্দুল আল মামুন বললে চিনে না। যখন বলি কাইকোর, তখন ও মানে আপনি কাইকোর, মানে বিশ্বাস করে না। এই বইয়ের পর থেকে আসলে পাঠকদের সাথে আমার স্মৃতিচারণ খুবই। এখন পর্যন্ত আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কয়টি? 11টি, সম্ভবত 10 অথবা 11। নামগুলো বলা যাবে? বহুরূপী কাইকোর, কাইকোর কামলার বউ, সৃজিত মুখার্জির নাম কি, বনানী কবরস্থান, 4 জানালা, শ্যাওলা ফুল, মা পৃথিবীর রাস্তা, ফিলোসফির বয়স কত, জীবন হাওয়ায় ভাসে, শ্যাওলা ফুল। সম্প্রতি আপনার একটা নতুন বই প্রকাশের কথা হচ্ছে, তো বইটার নাম একটু অদ্ভুত শোনাচ্ছে, যদিও আমি যদি ভুল না করে থাকি
ইতিহাস 12 ভাতারি বা 12 ভাতারি ইতিহাস, ইতিহাস 12 ভাতারি, ইতিহাস 12 ভাতারি, এরকম অদ্ভুত নামকরণের কারণ কি? না, আমার প্রত্যেকটা বই নামকরণের ক্ষেত্রে আসলে আমি এমনিই নাম দিই না। যেমন সৃজিত মুখার্জির নাম কি দেওয়ার পরে অনেকে সমালোচনা হয়েছিল যে আমি সম্ভবত ভাইরাল হওয়ার জন্য অথবা, কিন্তু আমার এই বইটার কনসেপ্ট বা এই বইটার প্লটই ছিল একটা নামকে কেন্দ্র করে। হ্যাঁ, আমি যেহেতু একজন বিজ্ঞাপন কর্মী, আমি তো আমার অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে, আমি যেহেতু মার্কেট নিয়ে কাজ করি, তো আমার কথা হচ্ছে যে আমি একটা নামকে কেন্দ্র করি যেহেতু আমার গল্প, সেই ক্ষেত্রে আমি এমন একটা নাম দিতেই পারি যে নামের জন্য মানুষ, আরো 10 জন মানুষ সেটাকে খুব বেশি রিলেট করতে পারবে বা তাদের আগ্রহ জন্ম নেবে। আর ইতিহাস 12 ভাতারি হচ্ছে এমন একটা বই যে আমরা আসলে সময়ের সঙ্গে সঙ্গে তো আসলে ইতিহাস অনেকভাবেই পরিবর্তন হয়ে যায়, বিকৃত হয়, সেটা লিখিত হোক বা অলিখিত হোক। যেমন যদি আমি উদাহরণ হিসেবেই বলি যে ইংরেজরা যেভাবে ভারতীয় ইতিহাস লেখে, ভারতীয় ইতিহাসবিদরা কিন্তু ভারতীয় ইতিহাসে সেই ইতিহাস সেভাবে লেখে না। দুইজনের প্রেক্ষাপট কিন্তু আলাদা আলাদা, তাদের ফিলোসফি আলাদা, তাদের দেখার ভঙ্গি আলাদা। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যদি আমি জুলাই নিয়েই কথা বলি, আমি জুলাইটাকে আমি নিজেই যদি লিখতে যাই, আমি যদি চাই, আমি অনেক বিকৃত করতে পারবো, মানুষ ধরতেও পারবে না। আমি বলবো যে এরকম এরকম হয়েছে, এরকম এরকম হয়েছিল। তো ইতিহাস আসলে লেখে কারা? ইতিহাস আসলে লেখে কারা? মানুষই তো, মানুষই তো সেটা। আর প্রত্যেকটা মানুষই তো, প্রত্যেকটা মানুষের মধ্যেই তো রাজনীতির ওই চাপটা থাকেই এবং থাকবেই, কারণ একটা দেশই তো একটা রাজনৈতিক একটা দেশ তো একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষই তো রাজনৈতিকের ওই জায়গাটা থাকেই। তো যারা লেখে, আমি আমার ছোট্ট জ্ঞানে বা আমার দেখার যে জায়গাটাতে, আমি পৃথিবীর যত ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেছি, আমি দেখলাম যে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হওয়ার পরবর্তী সময়ে সেই রাষ্ট্রের ইতিহাসে অনেকভাবে পরিবর্তন হয়ে যায়। সেটা নামকরণ থেকে শুরু করে, যেমন ওভার ব্রিজ থেকে শুরু করে ব্রিজ, ব্রিজ থেকে কালভার্ট, সবকিছুর নাম পরিবর্তন হয়ে যায়। পাশাপাশি সেটার জন্ম কিভাবে আসলো, কিভাবে গেল, সবকিছু। তো তারপর আমার মনে হলো যে ইতিহাস 12 ভাতারি, এটা নিয়ে একটা কিছু লেখাই যায়, আসলে কোন সময়ে কি ছিল, কোন কালে কেমন ছিল, সবকিছু মিলিয়ে। চমৎকার আইডিয়া। আপনার বইমেলা কেন্দ্রিক আমি কিছু জানতে চাই। বইমেলা এমন কোনো স্মৃতি আছে কিনা যেটা আপনাকে খুব বেশি অনুপ্রাণিত করেছে? বইমেলায় দুজন আসছিল, উনি কয়েকদিন আগে হয়তো মারা গেছেন, ওনাকে স্মরণ করছিলাম। তো উনি হচ্ছে ওনার দুটো ছেলে, একটা নাম ক, একটা নাম খ। তো ওনারা এসে মানে বলছিল বারবার যে আপনি যেভাবে লেখেন, ওনারা দেখার পরে আসলে তারা অনুপ্রাণিত হয় এবং তারাও লিখতে চায়। তো এই যে বাবা ছেলে বা একসাথে এসে, পরিবার একসাথে এসে আমাকে পড়ে, অথবা অনেক সাথে পুরো ফ্যামিলি চলে আসছে, এসে বলছে যে তোমার লেখা আমার পুরো পরিবার পড়ে বা সবাই আমাকে চিনছে, এই যে ভালো লাগাগুলো, যে একটা পরিবারের সবাই বই পড়ছে, এটা আসলে দারুণ অনুভূতি বইমেলা। আচ্ছা আব্দুল্লাহ আল মামুন, চমৎকার কথা শুনলাম আপনার কাছ থেকে। আমরা এখন একটু র্যাপিড ফায়ারে চলে যাব। খুব কুইক কিছু প্রশ্ন করব, আপনি উত্তর করবেন। তো সেজন্য কি আপনি প্রস্তুত? হ্যাঁ। আচ্ছা, এক কথায় যদি কাইকর শব্দটাকে ব্যাখ্যা করতে বলা হয় তাহলে কি বলবে? কাইকর একটা চরিত্র শুধুমাত্র। আচ্ছা, লেখার সময় আপনার টেবিলে কি থাকে, চা না কফি? আমি টেবিলে বসে লিখি না, শুয়ে লিখি। কলম না কিবোর্ড, কোনটাতে লিখতে বেশি আরামদায়ক? মোবাইল। আচ্ছা, আপনার প্রিয় বইয়ের নাম কই? জীবন হাওয়ায় ভাসে। আপনার প্রিয় শব্দ কি? মা। যদি আপনার কোনো লেখা গল্প, উপন্যাস স্ক্রিনে যেতে চায় বা স্ক্রিনে নেওয়া হয়, তাহলে কোন বইটাকে আপনি? সৃজিত মুখার্জির নাম কি? পাঠকের কোন মন্তব্যটা আপনাকে ছুঁয়ে গেছে? কাইকর এই সময়ের লেখক না, অনেক আগে। আচ্ছা, অনেক সমালোচকরা বলে যে আপনি আসলে কল্পনা নির্ভর লেখালেখি করেন, আপনি 2 লাইনের কবি। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি 1 লাইনেও লিখি, মাঝে মধ্যে 1 লাইনের কবি বলা যায়। আচ্ছা, বেস্টসেলার শব্দটা আপনার কাছে কি মনে হয়? এটা কি আসলে একটা বাজারি শব্দ, নাকি লেখালেখির জন্য এটাও আসলে অনুপ্রাণিত করে লেখককে? এটা একটা সম্মানীয়, মানে এটা সম্মান বোধ করি আসলে। আচ্ছা, এই প্রজন্মের লেখকদের সবচেয়ে বড় দুর্বলতা কি মনে করেন আপনি? অন্যকে অনুসরণ করা, খুব বেশি করে আগের যুগের সব রাইটারদের সাথে তুলনা করা। আচ্ছা, বাংলা সাহিত্যে আব্দুল্লাহ আল মামুন কিংবা কাইকর হচ্ছে জায়েদ খান, আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? আমার কেউ বলবে না তো, কোনোভাবেই দেখছি না আপাতত। বলার কোনো স্কোপ নেই। বিশ্বাস করেন যে বাংলা সাহিত্যে লেখালেখির ক্ষেত্রে আব্দুল্লাহ আল মামুন হচ্ছে জায়েদ খান? হ্যাঁ, বিশ্বাস করলাম। বিশ্বাস করতে কোনো কিছুতে ক্ষতি নেই, আমি বিশ্বাস করি অনেক। আচ্ছা,
যেহেতু আপনি আসলে ফিলোসফির বয়স কত কিংবা হচ্ছে ইতিহাস 12 হাতারি এই ধরনের খুবই আলোচিত এবং সমালোচিত বই লিখছেন, আপনি কি মনে করেন যে আগামী 10 বছর পর কাইকর শব্দটা বা নামটাও আসলে ইতিহাস হয়ে যাবে? ইতিহাস হয়ে যাবে কিনা জানি না, তবে থাকবে আমার মনে হয়। আমার কাছে হলেও থাকবে, কারো কাছে না থাকলেও, কারণ নামটা তো আমার না, আমার একটা চরিত্র। এখন পর্যন্ত আপনার পাঠক শ্রেণীর পক্ষ থেকে সবচেয়ে বিব্রতকর প্রশ্ন বা আবদার কি ছিল? প্রশ্ন না, প্রশংসা শুনেছিলাম সবচেয়ে বিব্রতিকর। আবদার কোয়ালিটি টাইম একসাথে কাটানোর। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি মেলার মাঠে কোনো পাঠক এসে আপনার কোনো বই ফেরত দিতে চায় যে এই বইটা আমার ভালো লাগে না, তখন কি করবেন? নিয়ে নিব, ফ্রিতে একটা বই পেলাম। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে খুব স্মার্টলি অ্যান্সার করেছেন প্রত্যেকটা প্রশ্নের। তো কালের কণ্ঠের এই আয়োজনে এসে আপনার কেমন লাগছে? অন্যান্য প্রোগ্রামে যাওয়ার পর যেটা মনে হয় যে খুবই কমন প্রশ্ন থাকে, যে কিভাবে লেখালেখির যাত্রা শুরু হলো, কি লিখছেন এখন, কিভাবে লেখেন, কতক্ষণ লেখেন। তো এই প্রশ্নগুলো ছিল না, অন্যরকম ছিল। তো আসলে দারুণ। আপনার পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? পাঠকদের উদ্দেশ্যে বলবো যে এই সময়ের যেই কবি হোক বা লেখক হোক, তাদের লেখা পড়ুন এবং সমালোচনা করুন, সেটা যদি আপনার ভালো না লাগে, কারণ প্রত্যেকটা লেখাই সবার ভালো লাগবে না এবং প্রত্যেকটা লেখাই আসলে ভালো লাগার মতোও না। অনেক লেখাই আছে যেটা আমার ভালো লাগে না, কিন্তু অনেকের ভালো লাগে। তো ওই যে অনেকের ভালো লাগে, সেই ভালো লাগাটাকে আমি সম্মান করি। তাই আমি কোনো লেখাকেই আসলে আলাদাভাবে আমরা ট্রল করি অথবা নানাভাবে আমরা আসলে ছোট করে দেখার চেষ্টা করি, সেভাবে দেখি না। এবং শুধু সেটা লেখালেখির ক্ষেত্রে তা না, যেই জিনিসটা 10 জন মানুষকে হাসাচ্ছে, তার মানে যে 10 জন মানুষ হাসে, সেই মানুষটার সাথে এবং আমাদের সাথে যে পার্থক্য অনেক বড় তাও না। তো আমরা আসলে যে জিনিসটা নিতে পারবো না সেটা আমরা নিব না, যেটা আমরা পারবো সেটা আমরা নিব। তো ওইটাই, যে যেটা আমরা গ্রহণ করতে পারবো সেটা আমরা নিব, যেটা আমরা গ্রহণ করতে পারবো না সেটা নিব না। তাই অনুরোধ থাকবে যে আসলে আমরা সেটা যেই সেক্টরেই হোক, আপনারা যা দেখবেন এবং যা আপনারা পড়বেন, তা যদি আপনার ভালো লাগে অবশ্যই জানাবেন, আর ভালো না লাগলে জিনিসটাকে এড়িয়ে যাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ আল মামুন কাইকর আমাদের এই আয়োজনে যুক্ত হয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। আসসালামু আলাইকুম।